আমি এখন দাঁড়িয়ে আছি স্মিথ আইল্যান্ডে, সমুদ্রের উপর দিয়ে দৌড়ে চলে যাব রস আইল্যান্ডে। ওই পাশে স্মিথ আইল্যান্ড, ওই পাশে রস আইল্যান্ড, মাঝখানে জল আছে। এখন হাই টাইডে জল চড়ছে, কিন্তু সবসময় কি তাই থাকবে? টারকোয়েজ ব্লু, এই রঙের জল আমি আজ অব্দি আন্দামানে কোথাও দেখিনি। ইটস বিউটিফুল গাইস, ইটস বিউটিফুল। জাস্ট কালারটা দেখো, জাস্ট সমুদ্রের কালার দেখো। আর গ্লান্স মনে হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতে আছি। জায়গা, কি জায়গা সত্যি। উত্তর আন্দামান। আন্দামানের মানচিত্রের এখনো পর্যন্ত এক অনাবিষ্কৃত অধ্যায়। অধিকাংশ পর্যটকের কাছেই আন্দামান মানে হ্যাভলক, নীল আর পোর্ট ব্লেয়ার। কিন্তু আসল আন্দামান তো লুকিয়ে আছে ম্যাপের উত্তর দিকে। লোকজনের ভিড় কম, দূষণ কম, আর প্রকৃতি এখানে শুধু রূপসী নয়, তার সাথে রহস্যময়ী ও মায়াবী। আর আজ তোমাদের নিয়ে যাব সেই অচেনা রহস্যময় উত্তরের পথে, যেখানে নেচার তার ম্যাজিক দেখাবে জল ও স্থল উভয় স্থানই। চলো তাহলে শুরু করি। ঘড়িতে এখন বাজে সকাল বা ভোর 4:30। চারপাশ অন্ধকার, কিন্তু তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি নর্থ আন্দামান আসার প্রধান কারণ, অর্থাৎ দিগলিপুরের সেই বিখ্যাত রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দেখতে। গুড মর্নিং। এখন বাজছে ভোর 4:45। এত ভোরে আন্দামানের একটা বিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর একটা সানরাইজ হচ্ছে। এই বিচটার নাম হচ্ছে আমকুঞ্জ বিচ। এবার এখানে এখন আমরা বেশিক্ষণ অপেক্ষা করবো না, কারণ আমাদের প্রধান যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দিগলিপুর। তাই এখান থেকে আমরা এখন খুব তাড়াতাড়ি এবার রওনা হব। আমকুঞ্জ বিচ পেরিয়ে আমরা আস্তে আস্তে আরও এগিয়ে চলেছি। এদিকে আস্তে আস্তে আজকে আন্দামানে এখন ভোর হচ্ছে। আমরা কুঞ্জ থেকে বেরিয়ে আর 10-15 মিনিট চলার পরই আমরা চলে এসেছি আরও একটি বিচে। এই বিচটার নাম হচ্ছে মরিচডাঙ্গা, মরিচ ডেরা। এত ভোরবেলা দুটো বিচ দেখার অভিজ্ঞতা কখনো হয়নি, তো আন্দামানে এসে সেই অভিজ্ঞতা হচ্ছে। আর সত্যি এখানে এক একটা বিচ পুরো এক এক রকম। এই বিচটা অনেকটাই বেশ পাথুরে, দেখো জমিটা দেখলেই বোঝা যাচ্ছে। পিছনে জাস্ট পাহাড় শেষ হচ্ছে, তারপর রাস্তা, আর তারপরেই বিচ। আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আকাশ বেশ লালচে হয়ে উঠলেও সূর্য কিন্তু এখনো পুরোপুরি ওঠেনি। আর এই রাস্তাটা দিয়ে যেতেও অসাধারণ লাগছিল। রাস্তার একদিকে মানে আমাদের বাঁদিকে ছিল পাহাড়, আর ডান দিকে এত সুন্দর একটা ওপেন সি শোর, দারুণ লাগছিল। আর হ্যাঁ, কালকে খারাপ রাস্তা পেয়েছিলাম বটে, আজকে কিন্তু এখন অবধি রাস্তা বেশ ভালো। নর্থ আন্দামান ঘুরতে এসে এখানে অল্প স্ট্রেচের মধ্যে বেশ পরপর কয়েকটা বিচ দেখা যায়। যেমন এখন 5:10 বাজছে, 5টার সময় একটা বিচ দেখেছিলাম, এখন আমরা এসে গেছি তারপরের যে বিচ, এটা হচ্ছে পঞ্চবটি। তো সবে ভোর হয়েছে, হালকা হালকা পাখির ডাক কানে আসতে শুরু হয়েছে, তার মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছি। মরিচডেরা বিচটায় যেমন প্রচুর পরিমাণে পাথর ছিল, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বালি আছে, যেটা তোমরা দেখতেও পাচ্ছ। চলে এসেছি আজকের থার্ড বিচ। এখন বাজছে এই 5:40 মতো। বিচটার নাম হচ্ছে ধানি নালা, যেটা যাওয়ার জন্য তোমাকে বেশ কিছুটা ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, বিকেলবেলার দিকে এখানে কিন্তু এই বিচের কচ্ছপও চলে আসে। যাই হোক, এখন তো ভোরবেলা আর কচ্ছপ দেখতে পাবো না, তো চলো এগোনো যাক। সামনের রাস্তা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই যেগুলোকে দেখতে পাচ্ছ এরকম গেটের মতো করে দিয়েছে, এগুলোকে কিন্তু মানে নারকল গাছ ভেবে ভুল করো না, এগুলো এক ধরনের ম্যানগ্রোভই। এই বিচটার বিশেষত্ব হচ্ছে যে এই বিচটায় যাওয়ার জন্য এরকম একটা পুরো ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। 10 থেকে 15 মিনিটের ওয়াক প্রায়। তো যাদের হাঁটুর সমস্যা আছে, চলতে
প্রবলেম হয়, হাঁটতে প্রবলেম হয়, তারা কিন্তু এই বীজটা চাইলেই অ্যাভয়েড করতে পারো। যদিও এরকম মাঝে মাঝেই বসার শেড করা আছে, তাও রাস্তাটা অনেকটাই। চলো এবার সামনে বীচ দেখা যাচ্ছে, আমরা সেই বীচের দিকেই যাচ্ছি। দেখো, একটা জিনিস কিন্তু বলতেই হয় যে এই ধানিনালা বীচটা ইকোলজি ওয়াইজ কিন্তু ভীষণ ডাইভার্সিফাইড। মানে আলাদা করে ম্যানগ্রোভের জঙ্গল, আবার আলাদা করে বীচ হয়তো অনেকেই দেখেছো, কিন্তু এরকম ম্যানগ্রোভের জঙ্গলের 1 কিলোমিটারের মধ্যে বীচ, এবং বীচ তো তোমরা দেখলেই প্রপার একদম বালির বীচ। হ্যাঁ, যেরকম আমরা ধরো এই পুরী টুরিতে গেলে দেখতে পাই, তো সেইরকম বীচ। তো এইরকম জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ ইউনিক লাগলো। সেই ভোর রাতে বেরিয়ে আমরা পরপর 4টে বিচ দেখলাম, সানরাইজ হতেও দেখলাম। এবার আমাদের গন্তব্য দিগলিপুর। সুভাষ তো কতক্ষণ লাগবে গো যেতে এখান থেকে? 4 ঘন্টা, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে আমাদের দিগলিপুর যেতে। এখানে রাস্তা আজকে এখন অবধি বেশ ভালো। আচ্ছা, প্রথম বীজটা আমরা কি দেখলাম? আমকুঞ্জ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে বিল্লি গ্রাউন্ড, এবং তুমি মিডল আন্দামান থেকে যত নর্থ আন্দামানের দিকে যাবে এখানে ভর্তি বাঙালি। তুমি নিঃসন্দেহে সবার সাথে বাংলায় কথা বলতে পারো, সবাই বাংলা বুঝবে। ইনফ্যাক্ট বাংলা প্রাথমিক বিদ্যালয় সমস্ত কিছু। হ্যাঁ, আমার উল্টো দিকে দেখাচ্ছি, ওখানে একটা দুর্গাপুজোর কমিটি আছে, যে দুর্গাপুজো সেলিব্রেশনের কমিটি আছে। তো যাই হোক, আমরা বলি আমরা দাঁড়িয়েছি কেন, সেই ভোর 4:30 বেরিয়েছি। আর আমাদের একটু মানে চা প্রেমী মানুষ, চা ছাড়া চলে না। তো তাই এই যে এইখানে একটা চায়ের দোকান, এই চায়ের দোকান থেকে আপাতত আমরা এখন চা খাবো। সত্যি চাটার খুব দরকার ছিল, মানে আমি তো ঘুমিয়েই পড়ছিলাম প্রায়, তো ঘুম কাটানোর জন্য এই চাটার খুব দরকার ছিল। এছাড়া দেখো, এখানে যদি তোমরা ব্রেকফাস্ট করতে চাও, এই আশা হোটেল বাংলাতেই লেখা রয়েছে, তো সেই আশা হোটেলে এরকম বড়া টড়া পাওয়া যাচ্ছে, ইভেন গুড়ের রসগোল্লাও পাওয়া যাচ্ছে। তো প্যাটিস, বড়া, সবই গুড়ের পাওয়া রসগোল্লা, বোঁদে, পুরো একটা বাঙালি জায়গা একদম। যাচ্ছে। হঠাৎ করে তুমি মনে হবে আন্দামান থেকে বেরিয়ে চলে এসছো ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রামে। তো বেশ সুন্দর ব্যাপার স্যাপার। চলো এবার চাটা শেষ করে আমাদের তাড়াতাড়ি এগোতে হবে। এখন বাজছে মোটামুটি 7:30, আর আমরা এসে গেছি জায়গাটা, এটার নাম পানিঘাট। এখান থেকে দেখো ওদিকে যদি যাই, ওপাশে গিয়ে হচ্ছে মায়াবন্দর, আর এই যে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে দিগলিপুর। আমরা এখন দিগলিপুরের দিকেই যাচ্ছি। অনেকে মায়াবন্দরের দিকে যায়, ওখানেও বেশ কিছু বিচ আছে। তার মধ্যে যেমন একটা বিচ হচ্ছে কারমাটাং বিচ, সেটা খুবই ফেমাস সানরাইজের জন্যে। আর একটা জার্মান জেটিও আছে সেখানে। এবার কিন্তু আমরা রসান স্মিথের দিকে এগোচ্ছি এখন দিগলিপুরের দিকে। হোটেল থেকে বেরিয়েছি ভোর 4:30, কিন্তু হোটেল আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। এই হোটেলে মানে রাঙ্গাতে ইডেন গার্ডেনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো ওরা আমাদের প্যাক করে দিয়েছে পনির পরোটা। সেই পনির পরোটাই এখন আমরা যেতে যেতে খাবো। দাও, এই যে আমার হাতে এসেছে পনির পরোটা, দেখি কি দিয়েছে। এই যে এই হচ্ছে পনির পরোটা, এটা এখন এবার খেয়ে নেওয়া যাক। প্রায় 9:20 মতো বাজছে, আর এই সময় আমরা এসে ঢুকলাম দিগলিপুর বাজারে। এখন বাজছে 9:40 মতো। আমরা চলে এসেছি দিগলিপুরের কাছে এরিয়াল বে জেটিতে, যেখান থেকে চলে যাব আজকে আমাদের মেন গন্তব্য, যেটার জন্য এত দূর এত কষ্ট করে নর্থ আন্দামান আসা, রসান স্মিথ আইল্যান্ড। তো ফার্স্টে এখানে একখানা জায়গায় সমস্ত আইডি কার্ড দেখে এন্ট্রি করতে হয়, সেই এন্ট্রিটা আমি ছিলাম। এখন সুভাষ গেছে, ওগুলো করছে। ও করে এলেই আমরা এখান থেকে বোটে করে এগোবো। কীরকম বোট, কত খরচা হয়, যেরকম যাব তোমাদেরকে বলবো। এদিকে দেখো, এই হচ্ছে এরিয়াল বে জেটির বিউটি। খুব সম্ভবত
ওইখান থেকেই আমরা একটা বোট ধরে রওনা হব রসেন স্মিথের উদ্দেশ্যে। আমাদের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বোটটা ধরতে। আমরা 5 জনের একটা বোট 4 জনের জন্য গোটা বুক করে নিয়েছি, এটার দাম পড়েছে 6,000 টাকা। তবে এখানে এছাড়া আরও অন্যান্য সিস্টেমের বোট হয় 2 জনের জন্যে বা 10 জনের জন্যে। সেই ডিটেলসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। যেটি ছেড়ে এগিয়ে চলেছি। আমি সেই 2014 যখন আন্দামান এসেছিলাম, এটার কথা শুনেছিলাম, তখন থেকে আমার দেখার ইচ্ছা। এখন ফাইনালি 2025 শেষ হচ্ছে, দেখা যাক এবারে আমার কপালে আছে কিনা। সুন্দর আইল্যান্ড এখানে পেরিয়ে যাচ্ছি। এই আইল্যান্ডটার নাম হচ্ছে ব্রাশ আইল্যান্ড। আর তার কারণ হলো দূর থেকে এই আইল্যান্ডটা দেখতে লাগে ঠিক টুথব্রাশের মতো। আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। জায়গাটা দুর্ধর্ষ সুন্দর, দেখো একবার। ওই পাশে স্মিথ আইল্যান্ড, ওই পাশে রস আইল্যান্ড, মাঝখানে জল আছে। এখন হাই টাইডে জল চড়ছে, কিন্তু সবসময় কি তাই থাকবে সেটাই দেখবো আমরা। আমরা মানুষরা তাজমহল কিংবা বুর্জ খলিফা বানিয়ে নিজেদেরকে বিশাল বড় শিল্পী মনে করি, কিন্তু বিশ্বাস করো প্রকৃতির শিল্পর কাছে সব ফেল। এই যে রংটা দেখতে পাচ্ছ, একদম ডিপ ব্লু সি কালার যেটাকে বলে, সেইটার ওপর দিয়ে যেতে যেতেই চোখ জুড়িয়ে আসছিল। আর তারপরেই দেখলাম প্রকৃতির ম্যাজিক। এই ডিপ ব্লু কালার হঠাৎ চেঞ্জ হয়ে গেল টারকয়েস ব্লু কালারে। এত সুন্দর টারকয়েস ব্লু রং আমি আগে কখনো দেখিনি। কাঁচের মতো স্বচ্ছ জল, মনে হচ্ছিল ঝাঁপ মারি বোট থেকে, কিন্তু বেশ ডিপ ছিল জায়গাটা, ঝাঁপ মারা তো সম্ভব নয়। আর সত্যি বলছি, যা চোখে দেখেছি তার সবটা বোধহয় এই মনুষ্যসৃষ্ট ক্যামেরাতেও তুলে ধরতে পারলাম না। আর এই টারকয়েস ব্লু কালারই যত পাড়ের কাছে এলাম ততই চেঞ্জ হয়ে গেল সি গ্রিন কালারে। আমি এখন দাঁড়িয়ে আছি স্মিথ আইল্যান্ডে, সমুদ্রের উপর দিয়ে দৌড়ে চলে যাব রস আইল্যান্ডে। আন্দামানে বিচ আমরা অনেক ঘুরি, কিন্তু এই রকম ইউনিক বিচ আন্দামানে কিন্তু খুব কমই আছে, যেখানে এরকম সাদা বালির বার, স্যান্ড বার বলা হয় এগুলোকে, স্যান্ড বার দিয়ে, ওই দেখো পেছনে একটা আইল্যান্ড, আর সেই আইল্যান্ডটা ভাটার সময় এইভাবে জুড়ে যায় অন্য আর একটা আইল্যান্ডের সাথে। এটাকেই বলা হয় আন্দামানের টুইন আইল্যান্ড রসেন স্মিথ, অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু দিস আইল্যান্ড। ইটস বিউটিফুল গাইজ, ইটস বিউটিফুল। জাস্ট কালারটা দেখো, জাস্ট সমুদ্রের কালার দেখো, পুরো টারকয়েস ব্লু ওয়াটার, টারকয়েস ব্লু, তারপর ডিপ ব্লু, মানে পুরো মনে হচ্ছে কোন একটা শিল্পী নিপুণ ভাবে হ্যাঁ এঁকে দিয়েছে। এই পাশের রংটা দেখতে বেশি সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে এই পাশটাও, মানে আর গ্লান্স মনে হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতে আছি। আর পুরো বিচটা দেখো কোরালসে ভর্তি, ভর্তি কোরালস। আমি আর একবার এখানে বলবো, যারা আমাদের মেঘালয়ের ব্লগ দেখেছিল তাদেরকেও বলেছিলাম, আমি বিদেশ ঘুরে কি করব যখন আমার নিজের দেশটাই এত সুন্দর। কি জায়গা, কি জায়গা সত্যি। এবার একবার পাখির চোখে দেখে নাও প্রকৃতির এই অত্যাশ্চর্য সৃষ্টিকে। এখানে তোমাদের একটা সাবধানবাণী দিয়ে রাখি। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা ক্রস করার পর এক পা এগোলেও তোমরা ঢুকে যাচ্ছ রস আইল্যান্ডে। মানে এতক্ষণ স্মিথে ছিলে, এরপর রসের এরিয়ায় ঢুকে যাচ্ছ। আর এই রসের এরিয়া যাওয়ার জন্য তোমাদের দিতে হবে পার হেড 75 টাকা করে। যদি এই বোর্ডটা খেয়াল না করে তোমরা বাই চান্স এই পুরো স্যান্ডবার পেরিয়ে রস আইল্যান্ডে চলে যাও, তাহলে কিন্তু বেশ মুশকিলে পড়তে হবে। আমরাও এই ব্যাপারে অবগত ছিলাম না,
এবং সেই জন্য আমাদের প্রচুর হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছিল ওখানের যে দায়িত্বশীল ফরেস্ট অফিসার ছিলেন তার তরফ থেকে। রসেন স্মিথে এসে যেটা আরও একটা জিনিস দেখতে পেলাম, শুনেছিলাম যে আন্দামানের সমুদ্রের জল নাকি ক্রিস্টাল ক্লিয়ার। দেখো ঠিক সেরকমই একটা ব্যাপার, পুরো সমুদ্রের তলাটা একদম দেখা যাচ্ছে। এই দেখো, ঝিনুক থেকে কোরাল থেকে সব কিছু দেখা যাচ্ছে। এই যে আমি দেখো জলের তলায় হাত ডোবালাম, আর এই একটা কোরাল, কি সুন্দর। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই বিচে কিন্তু চাইলে চানও করা যায়। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে চানটা করতে হয়, কারণ জলে বেশ কারেন্ট আছে। এই যে এইখান থেকে ওই ফ্ল্যাগটা অবধি এইটুকু জায়গার মধ্যে কারেন্ট মানে ঠিকঠাক আছে বিচটা, সেখানে চান আচ্ছা, করা যায়। রসেন স্মিথ আইল্যান্ডে চান করার কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। এদিকে দেখো, এইখানে আছে চেঞ্জ রুম, এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারো, ভেতরে স্নান করার ব্যবস্থা আছে যাতে নোনা জল এবং বালি গা থেকে ঝেড়ে ফেলতে পারো, এবং মেয়েদের জন্যে আলাদা ব্যবস্থা এখানে আছে লেডিস টয়লেট। তো সেখান থেকে গিয়েই জামা কাপড় চেঞ্জ করেছি। এবার ইচ্ছা তো আছে জলে একটু নাবার, দেখি এবার। জামা কাপড় চেঞ্জ করে এবার স্নানে নামছি। হয়তো জলের রঙটা একটু চেঞ্জ হয়েছে, কারণ আকাশে মেঘ করছে, কতক্ষণ জলে থাকতে পারবো জানি না। জল তো দারুণ ঠান্ডা, ও ওয়াও। ঘুরে বেরিয়ে আর চান করে কখন যে এখানের পুরো সময়টা অতিক্রান্ত হয়ে গেল বুঝতেই পারলাম না। আর হ্যাঁ, যাওয়ার আগে এদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এরা হলো হারমিট ক্র্যাব। এই রসেন স্মিথ আইল্যান্ডে প্রচুর হারমিট ক্র্যাব তোমরা এইভাবে দেখতে পাবে। আমরা রসেন স্মিথ আইল্যান্ড ছেড়ে বেরোচ্ছি। এখানে 3 ঘন্টা সময় পাওয়া যায়, তো আমাদের 3 ঘন্টা অতিক্রান্ত। জায়গাটা ভীষণ সুন্দর, যেরকম তোমরা আগে অনেকবার দেখেছো, কিন্তু ততটাই ইল বিহেভড এবং রুড হচ্ছে এখানে থাকা সমস্ত সরকারি অফিসাররা। বোটটা তোমাকে এরকম একটা জায়গায় নামাবে, এবং এখানে আসার পর তোমার প্রথম এবং প্রাইমারি টার্গেটই হবে যে আমি এই জায়গাটা গিয়ে ক্রস করে ঘুরে দেখে আসবো। কোথাও কিন্তু লেখা নেই বা কোথাও তোমাকে বলা হবে না যে এর জন্য তোমাকে আরও 75 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। সেই চার্জ নয় তুমি দিয়ে দেবে। এবং আমরা জানতাম না, আমরা হেঁটে চলে গেছি, গিয়ে ঘুরে এসেছি। আসার পরে এখানে যিনি ফরেস্ট অফিসার ছিলেন তিনি রীতিমতো মিসবিহেভ করা শুরু করলেন আমাদের সাথে, এমনভাবে আমার সাথে কথা যে বলতে শুরু করলো যে আমরা যেন আমরা যেন এত খরচা করে এখানে এসে এই 75 টাকাটা না দিয়ে চলে যাব। এবং এই রকম কিছু সরকারি অফিসারের জন্যেই আজকের আন্দামানের ট্যুরিজম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বহু ফরেন ট্যুরিস্ট আসা কমিয়ে দিয়েছে এই ধরনের বকেদের মিসবিহেভের পরের জন্যেই। করোনার পর থেকে ফরেন হ্যাঁ। টুরিস্ট খুবই কমে গেছে। জানি না কী করে এরা সামলাবে। যতটা ভালো জায়গাটা আমার লেগেছে, ততটা ভালো খারাপ লেগেছে এখানকার লোকেদের ব্যবহার। ফেরার পথে এই সুন্দর ট্রান্সপারেন্ট ওয়াটারে আমরা কিছু কচ্ছপ স্পট করার চেষ্টা করলাম। তার জন্য অবশ্য এই বোটের দাদাদের আমাদের 500 টাকা এক্সট্রা দিতে হলো। আর আমরা ছোট বড় মিলিয়ে প্রায় 10টা কচ্ছপ দেখতে পেয়েছিলাম। তোমরাও দেখে নাও সেটা। জলের মধ্যে দিয়ে কালো কালো যেটা সরে যাচ্ছে ওটা একটা কচ্ছপ। এক রাস পরিতৃপ্তি আর মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এইরকম একটা অভিজ্ঞতা। এই নিয়ে আমরা ফিরে চললাম এরিয়াল বে জেটির দিকে। দিনের দীর্ঘ প্রতীক্ষা, যে যেখানে দুটো আইল্যান্ড জুড়ে সেই রসেন স্মিথ ফাইনালি দেখে আসা হলো। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, ওখানে বেশ এনজয় করলাম। এটা মানে ভাবাই যায় না যে এরকম দুটো দ্বীপ জুড়ে যায় আবার আলাদা হয়ে যায়। এটা নিজের চোখে দেখে খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগে ওখানে গিয়ে আমরা চান করলাম, মানে আন্দামানে এসে চান করবো, এটাও বেশ একটা থ্রিলিং আলাদা। আপনার একই কথা আছে যে দুটো দ্বীপ জুড়লো, আবার আস্তে আস্তে আমরা যখন আসছি তখন দেখছি আবারও কাটছে। পড়ে যাচ্ছে গিয়ে। হ্যাঁ, ভীষণ সুন্দর। তবে এবার এখন আপাতত এগোতে হবে। প্রায় বাজছে এখন কটা 2টো। দুপুরের কিচ্ছু খাওয়া হয়নি সেই সকাল থেকে।
4টে প্যাক করে আনা পরোটার ওপরে শরীরটা চলছে, এবার লাঞ্চ করা দরকার। বাজে এদিকে নভেম্বরেও দিগলিপুরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা খেতে এসেছি এই যে হোটেল, এটার নাম হচ্ছে রস অ্যান্ড স্মিথ হোটেল। তো এখানেই খাবো এখন, চলো ভেতরে যাওয়া যাক। আমরা আপাতত খাচ্ছি ভেজ থালি, যার মধ্যে আছে দেখো সাদা ভাত, পাঁপড়, স্যালাড, কলমি শাক ভাজা, মুসুর ডাল, এটা একটা সবজি, আচ্ছা এটা চাটনি, আর লেবু তো দিয়েইছে। আরও একটা জিনিস আমরা এর সাথে অর্ডার করেছি, সেটা সারপ্রাইজ, সেটা এলে বলবো। আর হ্যাঁ, ভেজ থালিটার দাম হচ্ছে 120 টাকা পার প্লেট। আচ্ছা এবার এসে গেছে সেই প্রিয় জিনিসটা, যেটা খাওয়ার জন্য আমি বসেছিলাম, এই যে কাঁকড়া। ডুবলাগড়িতে তো খুব ভালো খেয়েছিলাম, এবার দেখা যাক এই আন্দামানের কাঁকড়া কেমন খেতে। আচ্ছা পার প্লেটের দাম পড়েছে এটার 300 টাকা। চলো লেটস টেস্ট। দারুণ 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 খেয়েছি, ভীষণ ফ্রেশ কাঁকড়াটা, খুব ভালো বানিয়েছে, দারুণ খেতে লাগছে, দারুণ। এখন বাজে 3:45, আমরা এবার দিগলিপুর ছেড়ে আবার এগিয়ে যাচ্ছি রঙ্গতের দিকে। সন্ধে 5টা বাজছে, আস্তে আস্তে এখানে একটা সন্ধে নামছে, এখন পুরো গোধূলি লগ্ন। আমরা দাঁড়িয়ে আছি মোহনপুরে, বেশ অনেকটা লম্বা জার্নি হয়েছে, এখন আপাতত একটা চা খাবো। আমরা 3:30 ওখান থেকে বেরিয়েছিলাম, 1.5 ঘন্টা চলার পর একটা ব্রেক ছোট্ট। চা কত করে? চা 15 টাকা করে চা। এখন বাজছে প্রায় সন্ধে 7:30, আর ফাইনালি গোটা দিনের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি রাঙ্গাতে আমাদের হোটেল ইডেন গার্ডেনে। তোমরা যদি এইখানে মানে রাঙ্গাত থেকে এই দিগলিপুরে রস অ্যান্ড স্মিথ ঘুরে আসো, তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই দিনটা কিন্তু বেশ লম্বা হবে। আমরা সেই বেরিয়েছিলাম ভোর 4:30, আর এখন যখন বাড়ি ফিরলাম এখন বাজে সন্ধে 7:30। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব। তার আগে এক ঝলক দেখে নাও আজকে আমাদের খরচ কত হয়েছে। আমি সৌমেন্দু, আর আমি মিতা, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ সমী। আমরা দুজনে এরকম বহু জায়গায় ঘুরতে যাই আর তার ভিডিও করে দিই ইউটিউবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে তোমার কাছেই যাবে। যদি আন্দামানের পুরো সিরিজটা ফলো করতে চাও সেটা পেয়ে যাবে এইখানে, এর আগের পর্বটা পাবে এইখানে। আর যদি জঙ্গল ভালোবাসো তাহলে দেখতে পারো আমাদের ডুয়ার সিরিজটা এইখানে। খুব শীঘ্রই আন্দামানের পরের পার্টে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।